মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আজকের গল্পটি ভালো লাগলে সবাই লাইক, শেয়ার করবেন এবং গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে নিজের মতামত জানাতে ভুলবেন না। কিন্তু চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে শুরু করা যাক। হঠাৎ সন্ধ্যেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্র, মন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি সেখানে তন্ত্র, মন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই এইগুলির ব্যবহার করে থাকেন। হঠাৎ সন্ধে কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করবেন। হঠাৎ সন্ধ্যেতে পূর্বে আপনারা তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছেন। আজ আপনাদের ভালোবাসায় আবার ফিরেছে তারানাথ। আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ চরিত্রকে ঘিরে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন, তারানাথ তান্ত্রিক ও শ্মশান চক্র। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি দেবাঞ্জন। গল্পটির কলমে অনিক চক্রবর্তী, প্রধান চরিত্রে তারানাথ। শুরু হচ্ছে আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প, তারানাথ তান্ত্রিক ও শ্মশান চক্র। বুকের ভিতরটা ছ্যাদ করে উঠল আমার। পূর্বের ঘটনার রেশ তখনও কাটেনি, আর হঠাৎ করেই যেন এক ভিন্ন স্থানে আমার চেতনা ফিরে এলো। চারিদিকে তাকিয়ে দেখি কেউই কোথাও নেই, তবে আবছা আলোয় ঠাউর হলো একটা মেয়েকে বাঁশের খুঁটির সঙ্গে শক্তভাবে বেঁধে রেখেছে কেউ। সেই মেয়েটি আমার দিকে তাকিয়ে বারবার বলছে, ঠাকুরমশাই, ঠাকুরমশাই আমাকে বাঁচান, ওই নরপিশাচটা আমাকে মেরে ফেলবে, আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন, রক্ষা করুন আমায়। দেখলাম একজন তান্ত্রিক নানান উপাচারের সামগ্রী নিয়ে মেয়েটার সামনে চলতে থাকা আগুনের লেলিহান শিখার দিকে ছুঁড়ে দিচ্ছে। আমার পায়ের তলার মাটি যেন কেউ কেড়ে নিল। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ঠিক তখনই আমি বলে উঠলাম, এই তুমি ওই মেয়েটাকে ছেড়ে দাও, না হলে কিন্তু আমি অনর্থ করে দেব, সাবধান করে দিচ্ছি আমি। আমার কথায় তান্ত্রিক এক পলক আমার দিকে তাকিয়ে রইল। তারপর সে বলে উঠল, তুই আমার কাজে বাধা দিতে পারবি না তারানাথ। তুই হয়তো জানিস না তুই কার ডেরায় পা দিয়েছিস। আমি হলাম অঘোরনাথ তান্ত্রিক। তন্ত্র মন্ত্রের গোপন ক্রিয়ায় আমার অগাধ জ্ঞান ও ক্ষমতা। যদি সাহস থাকে তবে আমাকে ঠেকিয়ে দেখা। এই বলেই সে তার পাশে রাখা কি এক গুঁড়ো আমার দিকে ছুঁড়ে মারল। দেখলাম সেই গুঁড়ো ধীরে ধীরে আকার নিচ্ছে। শেষমেশ সে হয়ে ওঠে ষণ্ডা মার্কা পিশাচ। পিশাচে রূপান্তরিত হওয়ার পর সে তান্ত্রিকের দিকে একবার তাকালো। তান্ত্রিক আঙুলের ইশারায় আমাকে আক্রমণ করবার নির্দেশ দিয়ে দিল, আর সে তখনই আমার দিকে ঝাঁপিয়ে এলো। আমার সারা শরীরের পেশিগুলো যেন অসাড় হয়ে গিয়েছে, নড়ার শক্তি পর্যন্ত ছিল না। পেছনে সরে গিয়ে আত্মরক্ষা করবার কোনো উপায় নেই। মনে হচ্ছিল যেন কোনো সম্মোহনের জালে সে আমাকে বেঁধে রেখেছে। ত্রিশূলটা আমার
মায়াবী অস্ত্র। এই মুহূর্তে আমার কাছে নেই, সম্ভবত দ্রুত স্থান পরিবর্তনের সময় সে যে অন্য কোথাও রয়ে গিয়েছে। আমি মরিয়া হয়ে খুঁজছিলাম, কিন্তু কোথাও আমার সেই মন্ত্রভূত ত্রিশূলটি পেলাম না। ওদিকে মেয়েটার করুণ আর্তনাদ ভেসে আসছে কানে। তান্ত্রিক এবার উঠে দাঁড়ালো, মেয়েটার দিকে এগিয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তুই ভেবেছিস আমি তোকে ছেড়ে দেবো? যদি তেমনটা ভাবিস তাহলে তোর জীবনে সব থেকে বড় ভুল করেছিস। তুই আমার কাছে একজন বন্দিনী। তোকে আমার ইষ্টদেবীর কাছে উৎসর্গ করেই তবে আমি শান্তি পাবো। এই কথা বলে সে তার বুড়ো আঙুল লাল রঙের একটা তরলে ডুবিয়ে মেয়েটার কপাল ছোঁয়ালো। সঙ্গে সঙ্গে মেয়েটার সর্বাঙ্গ থরথর করে কেঁপে উঠল। সে আবার কেঁদে উঠল, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ওরে পাপিষ্ট, সামান্য ক্ষমতা লাভের আশায় যে সাধন প্রণালীতে প্রয়োগ করেছিস সেই সাধনই একদিন তোর কাল হয়ে দাঁড়াবে। আমি নিজেও চিৎকার করে বন্দি দশা থেকে মুক্ত হবার জন্য মরিয়া হয়ে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু একদিকে পিশাচের তাণ্ডব আর আমার চারপাশে মাটি যেন জীবন্ত হয়ে উঠেছে। গভীর থেকে উঠে আসা শিকড় বাকড় লতাগুল মোটামুটি জড়িয়ে ধরেছে, মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাইছে। ঠিক সেই মুহূর্তে কানে ভেসে উঠল এক হিস হিসে কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বর যেন বারবার আমাকে বলে চলেছে, তুই ওই বন্দি দশা থেকে কিছুতেই নিজেকে মুক্ত করতে পারবি না। আজ তোর পরিণতিও ওই মেয়েটার মতোই হবে। আমার অনুরাগী সাধক তোকে উৎসর্গ করে আমার চরণে লুটিয়ে ফেলবে। আমি হাঁটু ভেঙে পড়ে গেলাম মাটিতে। বাতাসটা আবারও ভরে উঠল এক বিষাক্ত কটু গন্ধে। ক্রমশ আমার চেতনার লোপ পেতে লাগলো আবারও। প্রতিবার আমি আর কিশোরী ঠাকুরমশাইয়ের কাছে গেলে কিছু না কিছু সঙ্গে নিই। ওনার পছন্দের পাসিংশু সিগারেট, তেলে ভাজা, কখনো বা শেরখানেক রাবড়ি। কিন্তু আজ কিশোরী বলল, বিভূতি, ঠাকুর মশাইয়ের গল্পের দক্ষিণা স্বরূপ যদি একটা ভালো ধুতি আর গামছা নিয়ে যাওয়া যেত তাহলে মানুষটি খুব খুশি হতেন। কি বলো? সাহিত্যিক মানুষ তো, ওনার জন্য ধুতি আর একটা গামছা কিনে আনলেই ভালো হয়। বেশ কথা বলেছ। ঠাকুরমশাইকে নিজের বাড়ি ছাড়াও মটলেনে বেশ কয়েকটি বাড়িতে পূজা পাঠ করতে হয়, তখন এই জিনিসগুলো ওনার কাজে লাগবে। চলো, শ্রীহরি বস্ত্রালয়ে দেখা যাচ্ছে, ওখান থেকেই কেনাকাটা সেরে একেবারে মটলেনে চলে যাব। আধ ঘন্টার মধ্যেই কেনাকাটা সম্পূর্ণ করে আমি আর কিশোরী পায়ে হেঁটে রওনা দিলাম মটলেনের দিকে। দোকান থেকে বেরোনোর সময় চোখ পড়ল আকাশের দিকে। সত্যি বলতে কি, আকাশের রং দেখে মনে হচ্ছিল যেন কোনো দুর্যোগ আসন্ন। মেঘগুলো কেমন থমথমে হয়ে আছে। তবে এইটুকু বিশ্বাস আমাদের ছিল, যতই বজ্রপাত হোক বা ঝোড়ো হাওয়া দিক, আমরা মটলেনে ঠাকুরমশাইয়ের বাড়িতে না পৌঁছানো পর্যন্ত বৃষ্টি হবে না। এই বিশ্বাস বহুদিনের। গিয়ে দেখি তারানাথ বৈঠকখানার বাইরে যে বিস্তৃত উঠোনটা আছে সেখানে আপন মনে পাইচারি করছেন। ওনার মুখাবয়বে চিন্তার গভীর রেখাগুলো দেখে মনে হলো উনি যেন কোনো দুশ্চিন্তায় আছেন। আমরা ওনাকে ডাকলাম, কি ব্যাপার ঠাকুর মশাই? খানিক পরেই তো দুর্যোগ ঘনিয়ে আসবে, বাইরে এমন ভাবে পায়চারি করছেন কেন? ঠাকুরমশাই আমাদের দেখে বিস্মিত হলেন না, বরং ম্লান হাসলেন এবং আমাদের কথা মতো ঘরে প্রবেশ করলেন। ভিতরটা দেখলাম অন্ধকার হয়ে আছে। হ্যারিকেন জ্বালিয়ে ঠাকুরমশাই নিজের স্থান অধিকার করলেন। আমরাও আমাদের জায়গায় বসে পড়লাম। ঠাকুরমশাই বললেন, এসব প্রাকৃতিক দুর্যোগে এখন আর ভয় লাগে না।
জীবনের শেষ প্রান্তে এসে যখন পেছনে তাকায় তখন মনে হয় নেহাত কপাল গুঁড়ি বেঁচে ফিরেছে। এ তো শুধু প্রাকৃতিক দুর্যোগ মাত্র, কিন্তু জীবনে বহুবার আমাকে আরো ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হতে হয়েছে। সে কথাই আজ তোমাদের বলবো বলে স্থির করেছি। সেই দুর্যোগের মধ্যে কি আপনার প্রাণ হারানোর সম্ভাবনা ছিল? কিশোরীর ছেলে মানুষই প্রশ্নে ঠাকুরমশাই আবারও হেসে উঠলেন। তারপর বললেন, এক সময় আমি পথে পথে অনেক ঘুরে বেরিয়েছি, কত জায়গায় নিরুপায় হয়ে নিরাপত্তাহীন রাত কাটিয়েছি। সে কথা বললে তোমরা বিশ্বাস করবে না। হ্যাঁ, জীবনের ঝুঁকি ছিলই, তবে মধুসুন্দরী দেবী আর আমার ইষ্ট দেবীর কৃপায় বহুবার বেঁচে ফিরেছি কিনা। আমরা অধীর আগ্রহে তার মুখের দিকে তাকিয়েছিলাম। কিশোরী ওনার জন্য কেনা উপহারগুলো ওনার হাতে দিল। দেখে ঠাকুরমশাই অত্যন্ত খুশি হলেন এবং বললেন, কথকের দক্ষিণা স্বরূপ 500 সিগারেট তো আমি যথেষ্টই খুশি ছিলাম। এগুলো আবার কেন? হ্যাঁ, না ঠাকুরমশাই, সে কথা বললে শুনছি না। মাসের প্রথমে বেতন পেয়েছি, এই উপহারগুলো আপনাকে গ্রহণ করতেই হবে। আচ্ছা, এবার বলুন তো, আপনার সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা, যেখানে আপনি মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছিলেন। তারানাথ হাসলেন, একটা সিগারেট ধরিয়ে বলতে শুরু করলেন, নিজের রক্তের সম্পর্ক কখনো বিশ্বাসঘাতকতা করতে পারে, সে কথা শুনেছ নিশ্চয়। সংবাদপত্রে প্রায়শই পড়ো, ভাইয়ে ভাইয়ে বিরোধ, জমি সংক্রান্ত মামলা মোকদ্দমা, টাকা পয়সার জন্য কত সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিন্তু এইসব কেবল খবরের কাগজেই নয়, বাস্তবেও আকচার এইসব দেখা যায়। তবে সম্পর্কের টানাপোড়েন কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমি দেখেছি। এমন এক বাস্তব ঘটনা যার কুল কিনারা করতে গিয়ে আমার প্রাণ সংশয় ঘটেছিল। সাধনার মাধ্যমে সমস্ত কিছু অর্জন করতে গিয়ে সে ব্যক্তি এমন এক পথে পা রেখেছিল যেটা তাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। ঠিক তেমনই ঠাকুরমশাই আবার বললেন, তার সেই নিম্ন স্তরের সাধনায় তার পরিবারকে এক প্রকার ধ্বংসের তার প্রান্তে পৌঁছে গিয়েছিল। কিন্তু এর সঙ্গে আপনার জীবন ঝুঁকির সম্পর্কটা কোথায় ঠাকুরমশাই? আছে কিশোরী, একটু মন দিয়ে শোনো, তাহলে সবটা বুঝতে পারবে। আজ থেকে প্রায় 22 বছর আগের কথা। তখন আমার বয়স 40-এর নিচে, অর্থাৎ 38। তখন পথে পথে ঘুরে বেড়াতাম। বিয়ে হয়ে গেলেও সংসারে খুব একটা আবদ্ধ ছিলাম না, ঘুরে বেড়াতেই বেশি ভালোবাসতাম। কোথাও যদি ভালো কোনো সাধককে দেখতাম তাহলে কিছুদিন তাঁর কাছে থেকে তাঁর সাধনা দেখতাম। সাধক ভালো হলে তাঁর কাছে থাকার মেয়াদ বেড়ে যেত। আর যদি কোনো নিম্ন স্তরের সাধক তার সাধন প্রণালী অবলম্বন করে কারো ক্ষতি করতে, তাহলে আমি তাঁর সঙ্গ ত্যাগ করতাম এবং তার অভিষ্ট বাসনা কিভাবে নষ্ট করা যায় সেই কাজে নিজেকে নিয়োজিত করতাম। যাই হোক, সেইবার গিয়ে পৌঁছালাম যে গ্রামে, তার নাম হলো শ্যামপুকুর। ডাকঘর, পাঠশালা, বাজারঘাট সবই কম বেশি চোখে পড়ল। সবুজে ঘেরা ওই গ্রামের লাল রঙের মাটির পথের ওপর দিয়ে চলতে চলতে মনে জন্ম নিল বৈরাগী ভাব। ভিজে মাটির সোঁদা গন্ধ এবং সেই সাথে পাতার উপর জমে থাকা জলগুলো পড়ে যাওয়ার টুকটাক শব্দ, সব মিলিয়ে মনটা একেবারে ভালো হয়ে গিয়েছিল। দীর্ঘ ট্রেন যাত্রার পর আমি ওই গ্রামে গিয়ে পৌঁছেছিলাম। চারপাশে কত মানুষ। এগোতে গিয়ে দেখলাম যে একটা বড় মাপের মন্দির আছে ওইখানে। মানুষজনকে শুধিয়ে জানতে পারলাম যে মন্দিরটা আসলে মা মহাকালী। বেশ জাগ্রত ওই স্থান, অনেকেই নাকি ওখানে গিয়ে পুজো টুজো দেয়, মানুষ টানো তো করে।
চুপ করে চারতালের ওপর বসে পড়লাম আর সমবেত ভক্তমূলির ভিড় দেখতে লাগলাম। পূজা শুরু হলো, তারপর সকলের মধ্যে প্রসাদ বন্টনের প্রক্রিয়াও শুরু হলো। প্রসাদ বন্টন শুরু হয়ে একসময় শেষও হলো। প্রসাদ খেয়ে তারপর চোখে পড়লো একটা বড় মাপের ভোগশালা। ওইখানে নাকি মায়ের ভোগ ও রন্ধন হয়। আমি পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা পুরোহিত মশাই, এই মন্দির কতদিনের পুরনো? এই মন্দির অনেক দিন হয়ে গেল। এই যে মন্দিরের মাথার উপর আপনি একটা বড় বট বৃক্ষ দেখতে পাচ্ছেন, ওই বট বৃক্ষের ছায়ায় খোলা আকাশের নিচে আমার বাবা আগে মাকে পুজো করত। আমরা এই মায়ের বংশ পরম্পরায় পূজারি। মন্দির তো নির্মাণ হলো বছর 10 আগে। মন্দির নির্মাণ যিনি করেছেন তিনি নাকি মায়ের কাছে সন্তান কামনা করেছিলেন। মা তার কথা শুনেছিল বলে তিনি মান্ত রক্ষার তাগিদে এ মন্দির বিপুল অর্থ ব্যয় করে বানিয়ে দিয়েছিলেন। কথাটা বললেন পুরোহিত মশাই। আবারও বললেন, আচ্ছা, এই গ্রামে আপনাকে তো নতুন বলেই মনে হচ্ছে। আপনি ঠিক কোথা থেকে এসেছেন এবং আপনার পরিচয় জানতে পারি? নিশ্চয়ই, আমি তারানাথ চক্রবর্তী। আমি তান্ত্রিক সাধনা করে থাকি, পথে পথে ঘুরি এবং গ্রামে গ্রামে আশ্রয় নিই। মূল কারণ হচ্ছে সাধুসঙ্গ। তাহলে আপনি আজকে দুপুরে এই মন্দিরে মায়ের ভোগ প্রসাদ নিশ্চয়ই গ্রহণ করবেন। আমাদের এইখানে 2 বেলা অর্থাৎ দুপুরে এবং সন্ধ্যায় মাকে খিচুড়ি ভোগ নিবেদন করা হয়। বেশ, তাই করব। আমার তো মন্দিরে থাকলেই চলবে, কোনো অসুবিধা নেই। আমাকেও উনি প্রণাম করে সেইখান থেকে চলে গেলেন। এরপর ওইখানে দুপুরে মায়ের ভোগ খেয়ে আমি মন্দিরে আশ্রয় নিলাম। মন্দিরটা মোটের ওপরে বেশ বড় সড়ই ছিল। মন্দিরের এক জায়গায় একটা অন্ধকার কোণে আমি কোনো রকমে ঠাঁই নিয়ে নিলাম, কিন্তু আমার কপালে বোধহয় অন্য কিছু লিপি বন্ধন ছিল। তাই ঘুমে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমরা ওনাকে জিজ্ঞাসা করলাম, কি স্বপ্ন দেখলেন ঠাকুর মশাই? একটু সবিস্তারে বলে দিন না। হ্যাঁ, ওই স্বপ্নের কথা না বললে গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে। বিশেষ কিছুই নয়, শুধু দেখলাম চারপাশে রাত ঘনিয়ে এসেছে আর নদীর ধারে একটা শিমুল বৃক্ষের নিচে একটা মেজ কিনা সদ্য যৌবন প্রাপ্ত অত্যাসনে বসে রয়েছে। মেয়েটার দেহের সম্পূর্ণটাই আবৃত লাল রঙের চেলি কাপড় দিয়ে। মাথার চুলগুলো খোলা, গলা থেকে নাভি পর্যন্ত নেমে গিয়েছে অস্থিমালা। সে কপালে পড়েছে ছাই ভস্যের প্রলেপ আর মুখ থেকে অনবরত একটাই মন্ত্র বারবার করে জপ করে চলেছে। সামনে জ্বলতে থাকা আগুনের শিখাটা বেশ উজ্জ্বল হয়ে দাও দাও করে জ্বলছে এবং সেই সাথেই চারপাশটা আলোকিত করেছে। তার পাশে রাখা আছে একটা ছোড়া, ও ছোড়ার ডগায় লেগে রয়েছে একটুখানি রক্ত। এই রক্তমাখা ছোড়াটা যে ঠিক কী কাজের জন্য মেয়েটা রেখেছিল সেটা আমার জানা ছিল না। দূর থেকে শিয়ালের ডাক ভেসে উঠল ওই সময়। আমরা ঠাকুরমশাইয়ের মুখে ওই স্বপ্নের কথা শুনেই বেশ অবাক হয়ে গেলাম। এ তো সাংঘাতিক অবাক কাণ্ড। আমাদের অবাক হওয়ার অভিব্যক্তি হয়তো ঠাকুরমশাইয়ের চোখ এড়িয়ে যায়নি। উনি মৃদু হেসে আমাদের বললেন, বুঝলে বিভূতি, আমার ওই স্বপ্নটা দেখার পিছনে নিশ্চয়ই কোনো ইঙ্গিত লুকিয়েছিল। কেননা আমার দেখা স্বপ্ন কোনোদিন মিথ্যে হয় না। হয়তো কোনো বিপদ ঘনে আসবার আগে আমি কিভাবে তার থেকে বেরিয়ে আসবো সেই ইঙ্গিত আমি স্বপ্নে দেখতে পাই। এই কারণেই আমার আর কোনো চিন্তা থাকে না।
এই স্বপ্ন দেখেই আমার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে দেখলাম যে দুপুর গড়িয়ে গিয়েছে এবং বিকেল ঘনিয়ে এসেছে। দূর আকাশের দিকে ছুঁয়ে দেখলাম যে কাকগুলো ডানা মেলে যে যার বাড়ির পথে ফিরে যাচ্ছে। ওইদিকে ছুঁয়েই আমার মনটা উদাস হয়ে গেল। ভাবলাম যে এইবার একটু গ্রামটা ঘুরে দেখা যাক। গ্রামের আশপাশটা ঘুরে এলে আমার মনটা ভালো হয়ে যাবে। মন্দির থেকে কিছুটা গিয়েছি, এই সময় মন্দিরের পূজারীর সাথে দেখা হয়ে গেল। তাকে প্রশ্ন করলাম, পুরোহিত মশাই, সন্ধ্যারতি কটার সময় শুরু হয়? আর কিছুক্ষণ পরেই শুরু হবে। বাহ, বেশ। বলে আমি সেখান থেকে চলে যাচ্ছি, এমন সময় আমাকে উনি আরো একবার ডাকলেন। ঠাকুর মশাই, একটু শুনবেন, আমার আপনার সাথে কথা ছিল। আমি থেমে দাঁড়ালাম, তারপর বললাম, হ্যাঁ বলুন, কি দরকার? আপনি তো বললেন যে আপনি তান্ত্রিক সাধনা করেন, কি তাই তো? হ্যাঁ, আমি তান্ত্রিক সাধনা করি এবং পথে পথে ঘুরে বেড়াই। আমার আপনার সাথে একটু দেখা করানোর ছিল একজনের। সন্ধ্যা রাত্রির সময় সে আসে, উনি এলে পরে আপনার সাথে দেখা করিয়ে দেব। আমি ওইখান থেকে বেরিয়ে এলাম। ঘন্টাখানেক গ্রামের আনাচে কানাচে ঘুরে বেরিয়ে দেখলাম যে আঁধার নেমে গিয়ে এইবার আমাকে ওইখানে গিয়ে একবার দেখতে হবে যে কে আমার সঙ্গে দেখা করতে চায়। আমার মনে হতে লাগলো যে ওই ব্যক্তিটির সাথে আমার কোনো প্রকার সম্পর্ক আছে বলেই আমাকে মা কালী এই গ্রামে টেনে এনেছে। যদি আমি তার সাথে দেখা না করি তাহলে হয়তো আমার অনেক দেরি হয়ে যাবে, আর এইখানে আসার উদ্দেশ্যটা সম্পূর্ণভাবে নষ্টও হয়ে যাবে। আপনি কিভাবে টের পেয়েছিলেন ঠাকুর মশাই যে বিপদ ঘনিয়ে আসছে ধীরে ধীরে ওই ব্যক্তিটির জীবনে? কেননা আপনি তো তাকে দেখেননি পর্যন্ত। এই কথাটা তুমি ঠিকই বলেছ কিশোরী। আসলে নদীর ঘাটের ভাঙা সিঁড়ি দিয়ে আমি নেমে নদীর জলে পা ডুবিয়ে বসেছিলাম। ওই সময়ই আমার চোখে পড়লো জলের দিকে। সাধারণত জলের দিকে তাকিয়ে থাকলে নিজের প্রতিচ্ছবি দেখা যায়, কিন্তু আমার ক্ষেত্রে সেইটা হলো না। আমি দেখতে পাচ্ছিলাম আমার মুখাবয়বের জায়গায় একটা ভয়ঙ্কর প্রেত মূর্তির ছবি ভেসে উঠেছে। আমি হাত দিয়ে জলটা নাড়িয়ে দিলাম, কিন্তু সে একই জিনিস দেখতে পেলাম। তখন আমার মনে স্পষ্ট ধারণা হয়ে গেল, এইখানে আমার অলক্ষ্যে কেউ তান্ত্রিক শক্তির চর্চা করছে, আর সেই শক্তি শুধু এই গ্রামে আসা শক্তি সাধকের উপরেই প্রভাব বিস্তার করবে এবং তাকে তিলে তিলে শেষ করে দেবে। তাই আমি দ্রুত ওই স্থান ত্যাগ করে সেইখান থেকে মন্দির পানে চলে গেলাম। ভেবেছিলাম মন্দিরে দিনের আলো থাকতে থাকতে পৌঁছে যাব, কিন্তু না। মন্দিরের ঘণ্টার ধ্বনি যখন দূর থেকে আমার কানে প্রবেশ করলো তখন সন্ধ্যা হয়ে এসেছে, আর কোথাও কোনো লোক ছিল না। আমি দ্রুত ওই মন্দিরের দিকে এগোতে লাগলাম, কেননা আমার মনে হচ্ছিল কেউ যেন আমার পিছু নিয়েছে। তাকে আপনি দেখতে পেয়েছিলেন? দেখতে পেয়েছিলাম। একটা ঠান্ডা ভারী কিছুর উপস্থিতি যেন আমার পেছনে এসে দাঁড়িয়েছিল, তবে আমার গাত্র বন্ধন করা ছিল, তাই আমি ওদিকে বিশেষ মনোযোগ দিইনি। আগেই বলেছি আমি দীক্ষিত হয়ে গিয়েছিলাম, তবে পূর্ণাঙ্গ তান্ত্রিক দীক্ষা প্রণালী সম্পূর্ণ হয়নি কখনোই। কিন্তু গুরু যে মন্ত্র দিয়েছে আমাকে, মাদার নিয়ম শিখিয়ে দিয়েছিল, সেই মন্ত্রের তেজ এতটাই বেশি যে আমাকে সহজে কেউ স্পর্শ করতে পারত না। দেখলাম আমার সামনে দিয়ে একটা আবছা অবয়ব এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে। আমার দিকে লালচে চোখ নিয়ে তাকিয়ে যেন ভয় দেখাচ্ছে, কিন্তু আমার ধারে কাছে আসবার সাহস পাচ্ছে না। বেশি দিন পর্যন্ত সে আমার পিছু নিতে পারেনি, কারণ মহাকালীর মন্দির থেকে বেশি আসছিল ঘন্টার ধ্বনি। সেই শব্দ শুনেই অস্বস্তিকর সেই ছায়া যেন দুর্বল হয়ে পড়লো এবং সেইখান থেকে চলে গেল। যাই হোক, মন্দিরে গিয়ে আমি দাঁড়ালাম। পুরোহিত মশাই আরতি করছিলেন, আর একজন অল্প বয়সী ছেলে সকলকে তিলক পরিয়ে দিচ্ছিল। আমি সামনে দাঁড়িয়ে আরতি দেখতে লাগলাম।
আরতি শেষ হলে সকলেই একে একে চলে গেল। দাঁড়িয়ে রইলেন একজন। দেখলাম ব্যক্তিদের বয়স 50-55 মাঝামাঝি হবে। তিনি একা দাঁড়িয়ে মায়ের উদ্দেশ্যে মিনতি করছেন। মা, মা, তুই আমার ইচ্ছে পূরণ কর। আমি তোর কাছে জোড়া পাঠা বলি দেব। আমার এই ইচ্ছেটা তুই পূরণ করে দে মা। আমার ওই মেয়ে ছাড়া আর কেউ নেই। আমি এখন কোথায় যাব তুই বলে দে মা। মাকে শয়ন দিয়ে পুরোহিত মশাই এবার গর্ভগৃহ থেকে বেরিয়ে এলেন। তারপর আমাকে দেখে প্রসাদে সন্দেশ পাড়িয়ে দিলেন। আমি সেই প্রসাদ গ্রহণ করে ওই ব্যক্তিটির দিকে তাকিয়ে রইলাম। এইবার পুরোহিত মশাই আমাদের পরিচয় করিয়ে দিলেন। আরে দত্তবাবু, ওইভাবে মায়ের কাছে কাতর হয়ে চোখের জল ফেলবেন না। মা নিশ্চয়ই আপনার কথা শুনবেন। এই ব্যক্তি এবার মাথা তুলে আমাদের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর পুরোহিত মশাইয়ের কাছ থেকে প্রসাদ নিয়ে বললেন, কি বলছেন পুরোহিত মশাই? মা কি আপনাকে কিছু ইঙ্গিত দিলেন? তাহলে কি আমার বাড়িতে যে খারাপ কিছু ঘটছে তা থেকে মুক্তি পাওয়া যাবে? মৃদু হাসলেন পুরোহিত, বললেন, মা হয়তো সরাসরি কিছু বলেননি, তবে আপনার কষ্টের উপশমের জন্য কোনো না কোনো পথ নিশ্চয়ই দেখবেন। এই কথা বলে পুরোহিত আমার দিকে দেখলেন, বললেন, উনি হলেন সাধক তারানাথ তান্ত্রিক। আমি আজ সকালেই ওনাকে আপনার উদ্বেগের কথা বলেছিলাম। শুনে উনি আপনার সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন। আপনি চাইলে ওনাকে আপনার সমস্যার কথা খুলে বলতে পারেন। দেখুন, যদি কোনো সাহায্য পাওয়া যায় তাহলে আপনি হয়তো শান্তি পাবেন। তিনি আমাকে একবার ভালোভাবে দেখে নিয়ে বললেন, নমস্কার, আমি এই গ্রামের সেই হতভাগ্য পিতা যে নিজের মেয়েকে অসুস্থতা ও অস্বাভাবিক আচরণে দিশেহারা হয়ে মায়ের চরণে পড়ে আছি। কে জানে এটার কি হলো। এভাবে ভেঙে পড়বেন না। আপনি যদি আমাকে সব খুলে বলেন তাহলে আমি হয়তো সাহায্য করতেও পারি আপনাকে। নিশ্চয়ই আপনাকে দেখে আমার মনে ক্ষীণ হলেও একটা আশার আলো জেগেছে। আসলে মেয়েটা যে কি হয়েছে সেটা সঠিকভাবে বুঝতে পারছি না। আপনি কি অনুগ্রহ করে আমার বাড়িতে একবার আসবেন? আমার বাড়ি এখান থেকে খুবই কাছে। আমিও ওনার কথা মতন ওনার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এক ধরনের দায়িত্ববোধ আমার মনে জেগে উঠেছিল, তাই সেই আগ্রহ দমন করতে পারলাম না। চলতে চলতে মন্দিরটা পেছনে ফেলে ওনার বাড়ির দিকে এগোলাম। ভদ্রলোক বেশ সচ্ছল। আর দালান কোঠা বাড়ি, কয়েকটা ধানের গোয়ালে অনেকগুলো গরু, আর বাইরে বাঁধা রয়েছে বড় মাপের একটা গরুর গাড়ি। আমি ওনার ভিটেটা বাইরে থেকে দেখেছি। তখনও উনি আমাকে অভ্যর্থনা করলেন, কিন্তু ভিতরে পা রাখার ঠিক মুহূর্তে একটা অস্বস্তিকর অনুভূতি হলো। সেটাই আমার মনোযোগ ঘোরানোর জন্য যথেষ্ট ছিল। কিশোরী জিজ্ঞেস করলো, কি ঘটেছিল ঠাকুরমশাই? আমার শরীরে একটা শীতল স্রোত অনুভব করলাম, যেন কেউ আমার রক্ত ঠান্ডা করে দিচ্ছে। তারা বাড়ি থেকে একটা ভারী কালো ধোঁয়া উঠতে দেখলাম, যা চারপাশের বাতাসকে দমবন্ধ করে তুলছিল। সেই ধোঁয়ার কারণে সবকিছু আবছা হয়ে আসছিল। চাপা অশুভ কোনো হাসির শব্দ যেন ভেসে আসছিল দূর থেকে। বারবার একটাই কথা কেউ যেন মনের ভেতর থেকে বলছিল, ফিরে যাও, এই বাড়িতে তোমার প্রবেশ করা উচিত হবে না, এখানে এলে খারাপ কিছু হতে পারে। আমি দেখলাম মেয়েটার বাবা ধোঁয়ায় কাশতে শুরু করেছেন এবং তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি তাকে ধরে একটা খোলা জায়গায় নিয়ে গিয়ে বললাম, আপনি শান্ত হন, কি হয়েছে আপনার? তিনি ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে রইলেন, কোনো উত্তর দিতে পারলেন না। কাশতে কাশতে তার মুখ লাল হয়ে উঠেছে। আমি ভয় পেয়ে তার মাথার উপর
হাত রেখে মহাকালের মন্ত্র জপ করতে লাগলাম। মনে মনে শক্তি প্রার্থনা করলাম। এবার ধীরে ধীরে তাঁর কাশির তীব্রতা কমল, শ্বাস কিছুটা স্বাভাবিক হলো, কিন্তু তিনি তখনও দুর্বল হয়ে বসে পড়লেন। পাশে একটা বাঁধানো বেদির আসক্ত গাছ ছিল, সে গাছের বেদির নিচে তাকে বসালাম। গাছের নিচে কয়েকজন গ্রামবাসী নিজেদের মধ্যে কথোপকথন করছিল। আমাদের অস্বাভাবিক অবস্থা দেখে তারা এগিয়ে এলেন। কি হয়েছে মণিকাঞ্চন বাবু? শরীর খারাপ লাগছে? আমি তাঁদের অনুরোধ করলাম মণিকাঞ্চন বাবুর কাছে কিছুক্ষণ থাকতে, আর দ্রুত বাড়ির দিকে গেলাম। বাড়ির মধ্যে তখনও সেই ভারী কালো ধোঁয়া ঘুরছে, যেন কোনো অদৃশ্য শক্তি সেখানে ভর করেছে। পুরো উঠোন জুড়ে দম বন্ধ করা পরিবেশ, আর চাপা হাসির শব্দ ভেসে আসছে ভিতর ঘর থেকে। তখনও মধ্যবয়সী একজন সধবা স্ত্রীলোক উদ্বিগ্ন স্বরে বললেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি এখান থেকে চলে যান। এখানে থাকলে আপনার বিপদ হতে পারে। আপনি ওখান থেকে একদম বেরোবেন না, আমি দেখছি কি করা যায়। এই বলে আমি নিজের উপবিত স্পর্শ করে ঘরের মধ্যে প্রবেশ করলাম, মনে সাহস সঞ্চয় করে। আর আমার পাও বাড়ির মাটিতে পড়ার পরেই বাইরের বাতাস আরো ভারী হয়ে গিয়েছে, এবং সেই চাপা হাসির শব্দটা যেন আরো তীক্ষ্ণ হয়ে কানে আসতে লাগছে। মনে হচ্ছিল কেউ যেন ব্যঙ্গ করছে। আপনি কি করলেন ওই সময়? আমরা ওনার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তারানাথ ঠোঁটের কোণে রহস্যময় হাসি হেসে বললেন, আমি ওই উঠোনটা ধীরে ধীরে প্রদক্ষিণ করতে আরম্ভ করলাম, মনে মনে শক্তিশালী মন্ত্র জপ করতে করতে। ঘুরতে ঘুরতে যখন মন্ত্র পাঠ করছিলাম, তখন দেখলাম আকাশে মেঘ জমতে শুরু করেছে। যদিও আবহাওয়া কিছুক্ষণ আগেও পরিষ্কার ছিল, তারপর ওই ভারী কালো ধোঁয়াটা ধীরে ধীরে স্তিমিত হতে শুরু করলো। আমি আরো গভীর মনোযোগের সাথে মন্ত্র জপ করলাম। এরপর উঠোন থেকে কিছুটা মাটি তুলে 3 বার ফুঁ দিলাম, যেন নিজের ইচ্ছা শক্তি তার মধ্যে সঞ্চারিত করছে। তারপর সে মাটি ধোঁয়ার দিকে ছুড়লাম। ঠিক সেই সময় বাইরে একটা তীব্র শব্দ হলো, যেন কিছু ভেঙে পড়লো, আর একটা ঘরের দরজা সামান্য ফাঁক হয়ে গেল। ভেতরের অস্বস্তিকর বাতাস কিছুটা কমলো, সেই সাথেই ভেতরের দিকে আর একটা দরজা খুলে গেল। দেখলাম ওই মধ্যবয়সী মহিলা বেরিয়ে এসেছেন, এবং যে ঘর থেকে চাপা হাসির শব্দ আসছিল সেই দিক যেতে উদ্যত হলেন। কিন্তু আমি তাকে হাতের ইশারায় সেদিক যেতে বারণ করলাম। তারপর বললাম, আপনি এখন ভেতরে যাবেন না, আগে আমি দেখে আসি আসলে কি হচ্ছে, তারপরে আপনি আসবেন। আমি ওই ঘরের দিকে এগোলাম, যেখান থেকে চাপা হাসির শব্দ ভেসে আসছিল। দেখি ঘরটা প্রায় অন্ধকার। আবছা আলোয় এক কোণে বসে আছে একটা মেয়ে। তার বসার ভঙ্গি স্বাভাবিক নয় মোটে, মনে হচ্ছে কোনো এক শক্তি তাকে ধরে রেখেছে, সে প্রায় অচেতন। আমি গিয়ে মেয়েটার মাথার উপরে হাত রাখলাম, চোখ বন্ধ করলাম, মনে মনে তার সুস্থ হবার কামনা করলাম। তখনই মনে হলো এই গ্রাম থেকেই কেউ হয়তো মেয়েটির ওপর খারাপ প্রভাব ফেলেছে, কেউ হয়তো কোনো প্রতীক ব্যবহার করেছে যা মেয়েটিকে ক্ষতি করে দিচ্ছে। আমি এবার তার মাথার কাছে মা মহাকালীর একটি তাজা জবা ফুল রাখলাম। বিশ্বাস রেখো, মেয়েটি একটু নড়ে উঠলো এবং দুর্বলভাবে আমার দিকে তাকালো। ওই চাহনি কোনো অস্বাভাবিক ছিল না, বরং এক ধরনের অসহায়তা ছিল। মেয়েটি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না। আমি যখন ভাবলাম এবার মেয়েটি বাইরে নিয়ে যায়, ঠিক তখনই তার মা, মধ্যবয়সী সেই মহিলা, ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে কাঁদতে শুরু করলেন। বললেন, ওরে ওরে, তোর কি হলো মা? উঠে বস, দেখ দেখ, আমি তোর মা। আর্তনাদ করে উঠলেন মেয়েটির মা। তারপর আমার দিকে তাকিয়ে হতাশ স্বরে বললেন, ঠাকুরমশাই,
আপনি কি আমার মেয়ের কোনো ক্ষতি করলেন? না, আমি আপনার মেয়ের কোনো ক্ষতি করিনি, তবে তার উপর যে অশুভ শক্তির প্রভাব পড়েছে তা যদি দ্রুত সরানো না যায় তাহলে জীবন বিপন্ন হতে পারে। আমি সেই কথাই বলছিলাম। কথাটা বলি আমি ওই ঘর থেকে বেরিয়ে এলাম। আমার মাথার মধ্যে মণিকাঞ্চন বাবুর কথা ঘুরছিল এক নাগারে। কিছুক্ষণ আগেই যেভাবে তার রক্তপাত হয়েছে তাতে উনি কেমন আছেন সেইটি দেখার জন্য মনটা উদ্বিগ্ন হয়ে উঠল। বাইরে বেরিয়ে দেখি গ্রামের বহু লোক এসে ওই বট গাছটাকে ঘিরে ধরেছে। আমি ভিড় ঠেলে এগিয়ে গেলাম। মণিকাঞ্চন বাবু তখনও বেদির ওপর শুয়ে রয়েছেন, নিস্তেজ দেখাচ্ছিল। কবিরাজ মশাই তাঁর নাড়ি পরীক্ষা করছিলেন, কিন্তু তার মুখ থেকে মনে হচ্ছিল কোনো ভালো খবর নেই। কিছুক্ষণ পর তিনি মাথা নেড়ে বললেন, ওনার শরীর খুব দুর্বল হয়ে পড়েছে, অনেকটা রক্তক্ষরণ হয়েছে। যদি দ্রুত সুস্থ না হন তবে উনি বেশি দিন বাঁচবেন কিনা সন্দেহ আছে। আমি কিছু ওষুধ দিচ্ছি, তবে শারীরিক অবস্থা খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। আমি সেইখানে দাঁড়িয়ে কবিরাজের কথাগুলো শুনছিলাম। মণিকাঞ্চন বাবুর জন্য আমার খারাপ লাগছিল। ঠিক সেই সময় আমার মনের গভীরে একটা অদ্ভুত অনুভূতি হলো, যেন কোনো আসন্ন বিপদের সংকেত দিচ্ছে। আমি অনুভব করলাম মণিকাঞ্চন বাবুর শারীরিক অবস্থার সত্যি অবনতি হচ্ছে এবং তার জীবন সত্যি ঝুঁকির মুখে। তাকিয়ে দেখলাম দুর্বলতার পাশাপাশি তার হাতের তালুতে একটা অস্বাভাবিক লালচে আভা দেখা যাচ্ছে, যা সাধারণ সুস্থতার লক্ষণ বলে মনে হয় না। সকলে তাকে ধরাধরি করে নিয়ে এলো ঘরের মধ্যে। আমিও ভাবছিলাম যে ওইখান থেকে তাদের বিড়ম্বনা আর বাড়াবো না, চলে আসলাম। ওই সময় মণিকাঞ্চন বাবুর স্ত্রী আমার পা দুটো চেপে ধরে বললেন, ঠাকুর মশাই, আপনি আমাদের এমন পরিস্থিতির মধ্যে ফেলে রেখে চলে যাবেন না। মেয়েটার সাথে আমার স্বামী যেভাবে দুর্বল হয়ে পড়েছেন, তাতে যদি আবার বিপদ ঘনিয়ে আসে তাহলে আমার একার পক্ষে পেরে ওঠা সম্ভব হবে না। আপনি কিছু সময় থেকে যান দয়া করে। মা, আমি কোনো গৃহী মানুষের বাড়িতে দীর্ঘক্ষণ থাকতে পারি না, তবে ওই যে মা কালীর মন্দিরটা আছে ওখানেই আমি থাকি। যে কোনো সময় আপনাদের প্রয়োজন হলে বা কোনো নতুন সমস্যা দেখা দিলে আমাকে জানাতে পারেন, আমি ঠিক চলে আসবো। তবে চিন্তার কারণ কিছুটা হলেও কমেছে। আমি এ বাড়ির চারপাশে একটা রক্ষাগণ্ডি তৈরি করে যাচ্ছি। আমাকে এক ঘটি জল এনে দিতে পারবে? আমার কথা শুনে ওই স্ত্রীলোকটি ঘটি করে জল এনে দিল। তারপর আমি তাকে বললাম, বেশ, এবার আপনার সিঁদুর দানি থেকে সামান্য একটু সিঁদুর এই জলের উপরে ফেলে দিন দেখি। সে তাই করলো। তারপর আমি আমার বুড়ো আঙুল জলে স্পর্শ করে বিড় করে মন্ত্র জপ শুরু করলাম। তারপর বাইরে বেরিয়ে এসে মাটির মধ্যে অল্প অল্প করে জল ফেলতে লাগলাম। আমার মনের মধ্যে হচ্ছিল যেন এক অদৃশ্য শক্তি গোটা বাড়িটা ঘিরে রক্ষা করছে। তা দেখে এই স্ত্রীলোকটি কিছুটা আশ্বস্ত হলেন, কিন্তু মুখে কিছু বললেন না। আমি এবার এই ঘড়িটা তাঁর হাতে দিয়ে বললাম, কোনো খারাপ কিছু মনে হলে জানাবেন অবশ্যই। তারপর চলে গেলাম। তখন বেশ রাত হয়ে গিয়েছিল, সন্ধ্যার মুখে এসেছিলাম যেহেতু। আমি ঠিক করেছিলাম পরের দিন সকালে এসে ওনাদের সঙ্গে দেখা করব। ফিরে যাচ্ছিলাম মন্দিরের দিকে। ওই সময় মনে হলো কেউ যেন আড়াল থেকে আমাকে দেখছে। ঝোপের ধারে আবছা অন্ধকারে একটি লম্বা দীর্ঘকায় ছায়া মূর্তি নজরে পড়ল। যে পথ ধরে ফিরছিলাম মন্দিরের দিকে, সেই পথটার দিকে যেতে গেলে একটি ছোট জঙ্গল মতো এলাকা পড়ে। সেই জঙ্গলের আড়ালেই মনে হলো কেউ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমি সেদিকে তাকাতেই সে দ্রুত অন্ধকারে মিলিয়ে গেল। মুখ দেখতে না পেলেও তার গতিবিধি দেখে মনে হচ্ছিল সে তান্ত্রিক গোষ্ঠীর কেউ হতে পারে। আমি উচ্চস্বরে বলে উঠলাম, ওই কে ওখানে? আমার পিছু নিয়েছিস নাকি?
আচ্ছা ঠাকুর মশাই, যে পিছু নিয়েছিল সে কি সেই একই ব্যক্তি যে কিনা মন্দিরে আসার আগে গ্রাম থেকে ঘুরে আসার সময় আপনার পিছু নিয়েছিল? একেবারেই নয় কিশোরী, যে পিছু নিয়েছিল সে ছিল এক অশুভ শক্তির ছায়া। আমি মণিকাঞ্চন বাবুর বাড়ি থেকে ফিরে আসবার সময় যে আমার দিকে অলক্ষিত নজরে রাখছিল সে ছিল একজন জীবন্ত মানুষ। আমি যখন তাকে এই কথাটা বললাম সে তখন পিছিয়ে জঙ্গলে ঢুকে গেল। তো আমার জেদ বেড়ে উঠল। আমি চিরকাল রহস্য ভালোবাসি, তাই ওই জঙ্গলে পা রাখতে যাব। ওই সময় তীব্র দমকা বাতাস আমাকে ওখান থেকে এমন ধাক্কা মারলো যে আমি কয়েক হাত পিছনে ছিটকে গেলাম। তখনই বুঝলাম যে আমার কাজটা মোটেই সহজ হতে চলেছে না, অনেক বাধা পেরোতে হবে আমাকে। মনে মনে একটা চাপা ভয় কিছুতেই আমার পিছু ছাড়ছিল না। তখনকার মতো ওখান থেকে চলে এলাম, কিন্তু মন্দিরে এসেও অস্বস্তি কিন্তু কাটলো না। সহজে ঘুম আসছিল না। সমগ্র মন্দির চত্বর জুড়ে কেমন যেন একটা চাপা নীরবতা বিরাজ করছিল। যাই হোক, ওখানে গিয়ে আমি কোনো ক্রমে রাতটা কাটালাম। এরপর সকাল হলো। সকালে আবারও গেলাম মণিকাঞ্চন বাবুর বাড়িতে, কিন্তু গিয়ে দেখলাম তার স্বাস্থ্যের অবনতি হয়েছে, তিনি শয্যাশায়ী হয়ে পড়েছেন। আমি গিয়ে জিজ্ঞেস করলাম তার স্ত্রীকে, ব্যাপার কি, ওনার এমন অবস্থা হলো কি করে? চোখের জল মুছতে মুছতে তিনি বললেন, আপনাকে তো কালকেই বললাম আমাদের বাড়িতে থেকে যেতে, আপনি রইলেন না যখন, তখন আর কি বলবো। আপনি চলে যাওয়ার পরে এমনিতে সব শান্তই ছিল, কিন্তু রাতের দিকে মেয়েটা হঠাৎ জ্ঞান হারানোর আগে কিছু অসংলগ্ন কথা বলতে শুরু করে। তারপর থেকে উনি বিছানা থেকে উঠতে পারছেন না, দুর্বল হয়ে পড়েছে। কি হলো বলুন তো? ওনার মতো সুস্থ একজন মানুষ আপনার আসার পরেই এমন অসুস্থ হয়ে পড়লেন। এই কথা বলে ওই স্ত্রী লোকটি আমার দিকে সন্দিগ্ধভাবে চাইলে আমি এবার কিছুটা উষ্ণ গলায় বললাম, দেখুন, আপনি আমাকে সন্দেহ করেছেন। হতে পারি আমি তান্ত্রিক সাধক, কিন্তু আমার ইষ্টদেবকে শপথ করছি আমি কখনো অনিষ্টকারী বিদ্যা দিয়ে কারো ক্ষতি করিনি। আপনাদের বাড়ির ওপরে কারো কুদৃষ্টি পড়েছে এবং সম্ভবত তারই প্রভাবে এই ঘটনাগুলো ঘটছে। মার্জনা করবেন, কিন্তু সব সাধু সন্তকে বিশ্বাস করা যায় না, তাই না? ওই কারণেই আমার আপনার প্রতি প্রথমে সন্দেহ হয়েছিল। আপনি অনুগ্রহ করে আমার বাড়িতে এসে একবার মেয়েটাকে আর ওনাকে দেখে যান। আপনি গেলেন ঠাকুরমশাই এত কথার পরেও? আমি জিজ্ঞেস করলাম ঠাকুরমশাইকে। শুনে তিনি এবার মৃদু হাসলেন, তারপর বললেন, এটাই ভাবছো তাই না? প্রত্যক্ষভাবে দোষ দেওয়ার পরেও কেন আমি ওখানে গেলাম? তাহলে বলি শোনো, মানুষের বিপদে যখন ঘনিয়ে আসে তখন তার মাথার ঠিক থাকে না। ওই স্ত্রীলোক চোখের সামনে নিজের মেয়ে আর স্বামীকে নিয়ে এমন ভয়ে আর উদ্বেগে ছিলেন যে কাউকে বিশ্বাস করতে পারছিলেন না। আমি গেলাম তার সাথে, যেখানে মণিকাঞ্চন বাবুর শয্যাশায়ী ছিলেন। গিয়ে দেখি মাত্র একদিনের ব্যবধানে তিনি একেবারে রুগ্ন হয়ে গিয়েছে। আমি তার পাশে বসলাম। কিছুতেই উঠতে পারছিলেন না তিনি। অনেক চেষ্টা করেও কথা বলতে পারছিলেন না, শুধু হালকা গোঙানির মতন শব্দ বের হয়ে আসছিল তার কণ্ঠ দিয়ে। আমি ওনার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললাম, আপনি কাঁদবেন না, আমাকে বলুন ঠিক কি ঘটেছে। ঠাকুরমশাই, রাতের বেলা একটা খুব বড় কাণ্ড ঘটে গেছে। সন্ধ্যার পরে উনি কিছুটা সুস্থ হয়েছিলেন, তারপর আমায় বললেন, সুষমা, মেয়েটার কি খবর? ঠাকুরমশাই কি মেয়েটাকে ঠিক করে দিয়েছেন? ও কি এখন সুস্থ? না, মেয়ের জ্ঞান এখনো ফেরেনি, তুমি ওর কাছে যেও না, ঠাকুরমশাই নিষেধ করেছেন। না না, তুমি আমাকে বাধা দিও না, তুমি এখানেই থাকো, আমি হ্যারিকে নিয়ে একবার চাই। অনেক করে নিষেধ করলাম, কিন্তু কিছুতেই শুনলেন না। তারপর হ্যারিকেন হাতে নিয়ে সেই ঘরের দিকে গেলেন আর গিয়ে ডাকতে লাগলেন, মা, আরে কই গেলি রে তুই? কোথায় গেলি রে মা?
আমি তখন দরজার বাইরে এসে বললাম, কি হলো গো, এত চেঁচাচ্ছ কেন? এ যে ঘরে নেই। দাঁড়াও, আমি একবার বাইরে যাচ্ছি। এই বলেই উনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। অনেকক্ষণ পার হয়ে গেল, ফিরলেন না। চিন্তায় চিন্তায় আমি উঠোনে পায়চারি করছিলাম। ঠিক তখনই বাড়ির চারপাশের হাওয়া কেমন যেন ভারী আর গুমোটো হয়ে উঠল। বাতাসে এক ধরনের অদ্ভুত দুর্গন্ধ, গা গুলিয়ে উঠছিল আমার। তবু কেন জানি না এক অজানা টানে আমি আর থাকতে পারলাম না। মাথার মধ্যে নানান ভয়ানক চিন্তা আসছিল। শেষমেশ আমিও বাড়ির বাইরে বেরিয়ে পড়লাম। কথার মাঝে আমি ওনাকে বললাম, আপনাকে তো আমি স্পষ্টভাবে বলেছিলাম আমার আঁকা গণ্ডির বাইরে পা রাখবেন না। তারপর কি হলো? বাইরে বেরিয়েই দেখি আমার স্বামী দাঁড়িয়ে আছেন আমার দিকে পিঠ করে। আমি একটু অবাক হয়ে গেলাম। তারপর জিজ্ঞেস করলাম, হোগো, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো না, বাড়িতে চলো, রাত হয়ে গেছে, মেয়েও তো ঘরেই আছে। না, মেয়ে তো বাড়িতে নেই। তুমি অকারণ দুশ্চিন্তা করছো, চলো ওকে খুঁজে আনি। আমি তখন কেমন বিহ্বল হয়ে পড়লাম। তারপর ওনার পেছন পেছন হাঁটতে লাগলাম। অনেক দূর হাঁটার পর পায়ের যন্ত্রণা বেড়ে উঠছিল। ঠিক সেই সময় দেখি আমি এক বিরাট শ্মশানের ধারে এসে পড়েছি। সেখানে দাউ দাউ করে জ্বলছে একটা চিতা, আর চিতার এক পাশে শুয়ে আছে আমার স্বামী আর মেয়ে। আমি তখন হুঁশ ফিরে চিৎকার করে ডাকতে লাগলাম, কিন্তু তারা দুজনেই আমার ওই চিৎকার শুনে হেসে উঠল। আমার মেয়ে তো হো করে হেসে উঠেই বলল, চিন্তা নেই, আমরা তো যাচ্ছি। এবার তোর পালা, তোর বংশ থাকবে না। যেভাবে তুই আমাকে ফিরিয়ে দিয়েছিস তার মাসুল তোকে দিতেই হবে। তোর ইহকাল পরকাল তুই শেষ। আমি তখন বললাম, কি বলছিস খুকি? তোর কষ্টের জন্যই তো আমি সব কিছু করেছি। তুই তো আমার নয়নের মনি। তবু কোনো উত্তর পেলাম না। বরং ঠিক তখনই কোথা থেকে এক বাজ পড়লো সামনের গাছটায়। গাছটা মাটিতে নুইয়ে পড়ল। গাছের কোটরে ছিল অসংখ্য বাদুড়ের বাসা। ওই বাদুড়গুলো হঠাৎ করে উঠতে উঠতেই আমার দিকে ছুটে এলো। তারপর কীভাবে যেন আমি ওইখান থেকে পালিয়ে এসেছি বলতে পারি না। শুধু মনে হচ্ছিল কারো বিশাল বড় সদন্ত আমার দিকে ছুটে আসছে। ওই রাতেই আমি কোনো ক্রমে বাড়িতে এসেছিলাম। তারপর অনেক ভোরে দরজার বাইরে টোকার শব্দে ধর্মর করে উঠে দাঁড়ালাম। দেখি কেউ দরজার বাইরে জোরে কড়া নাড়ছে। আমি উঠে গিয়ে দরজার হুড়কো খুলে দেখি নিতাই সমান্তর দাঁড়িয়ে আছে, মুখ শুকনো, চোখে আতঙ্কের চাপ। আমাকে দেখে বলল, ওঠান, আপনি এইখানে? দাদাবাবুকে যে শ্মশানের ধারে পাওয়া গেছে অচেতন অবস্থায়, যান গিয়ে দেখে আসুন। আমি তার দুই হাত চেপে ধরলাম, কাঁদতে কাঁদতে বললাম, দেখো দেখি কি কাণ্ড। বলছি, তোমার দাদাবাবুকে কি দেখতে পেলে? আমার মেয়ে চবলা কি ছিল সেখানে? না তো, কেন? সবলা কি ঘরে নেই? তার কথা শুনে আমি ছুটে ঘরের ভিতরে গেলাম। দেখি গতকাল যেভাবে সে পড়েছিল ওভাবেই পড়ে আছে, এতটুকু হুঁশ নেই। বুকটা ধড়াস করে উঠল। একজন সুস্থ মেয়ে এতক্ষণ ধরে সংজ্ঞাহীন থাকতে পারে? সন্দেহ দানা বাঁধতে শুরু করলো মনে। নিঃশ্বাস পড়ছিল, কিন্তু জ্ঞান ফেরার কোনো লক্ষণ নেই। আশ্চর্য কাণ্ড! নিতাই আর তার সঙ্গে গোপাল এসে মেয়েটিকে দাওয়ার উপর যাতাইয়ে শুয়ে বহুবার জল ঢাললো মুখে, কিন্তু না, জল গড়িয়ে পড়লো, জ্ঞান ফিরল না কিছুতেই। দেখবেন চলুন, এখনো ঠিক ওভাবেই পড়ে আছে সংজ্ঞাহীন। আপনি বলুন, আমি সবটা শোনার পর মেয়েকে দেখতে চাই। আপনি কি গিয়েছিলেন আপনার স্বামীকে দেখতে? আমাদের গ্রামের কয়েকজন তাকে শ্মশানের ধারে অচেতন অবস্থায় পেয়েছিল। তার সারা শরীরে ছাই ভস্ম লেগেছিল, জামা কাপড়, কপাল, গা, সব জায়গায়। শরীর ছিল জ্বরে উত্তপ্ত, যেন আগুন চুইয়ে দেওয়া হয়েছে। নিতাই আর গোপাল মিলে জামা কাপড় পাল্টে দিল, গঙ্গা জল ছিটিয়ে তাকে ঘরে শুইয়ে দিলাম। কিন্তু তারপর থেকে উনি কথা বলছেন না। মনে হচ্ছে ভয়ানক কিছু দেখে বাকরুদ্ধ হয়ে গেছেন। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম,
আমার মনে হচ্ছে রাতের অন্ধকারে কোনো অশুভ শক্তি ভর করেছিল আপনাদের ওপর। দুর্বল শরীরে বিভ্রান্তি সৃষ্টি করে সে শক্তি আপনাদের দিশেহারা করে দিয়েছিল। তবে আপনাদের ওপর ইষ্ট দেবতার কৃপা ছিল, বিশেষত আপনার সিঁথির সিঁদুরের জোরেই সে শক্তি তাকে পুরোপুরি গ্রাস করতে পারে। তাই তিনি এখনো বেঁচে আছেন আর আপনিও রক্ষা পেয়েছেন। এখন চলুন আপনার মেয়ের জ্ঞান ফেরানোর ব্যবস্থা করি। এই কথা বলে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। বাইরে একটানা ডেকে চলেছে একটি দাঁড় কাক। মনে হচ্ছিল যেন কোনো অমঙ্গলের পূর্বাভাস। দাওয়ার উপর বিছানো মাদুরে শুয়ে আছে বছর 18 সুশ্রী মেয়েটি। বাইরে রোদের কিরণ তার মুখের ওপর পড়েছিল। আমি মেয়েটির মাথার উপর এক ঘটি মন্ত্রপুত জল ঢেলে নিলাম। তারপর তার হাতে বাঁধলাম একটি তাগা। তারপর মুখের সামনে তাকে জবা ফুল 3 বার ঘুরিয়ে সেই জবা ফুল আগুনে ধরিয়ে দিলাম। দাও দাও করে জ্বলতে লাগলো ফুলটা। তারপর রক্তচন্দন বেটে ওঝ মন্ত্র আউড়ে সেটি কপালে লেপন করল। তারপর ডাকলাম, চপলা, উঠে বসো। তুমি এখন আমার অধীনে, তোমার কিচ্ছু হয়নি। আমি তোমাকে বিপদ থেকে রক্ষা করব। ঠিক তখনই উঠানোর ওপর এক ঝাঁক কাক এসে ডাকতে লাগলো। তাদের কর্কশ ডাক আমার মন্ত্র পাঠে ব্যাঘাত ঘটাচ্ছিল, আর তাদের তীক্ষ্ণ দৃষ্টি আমার ওপর স্থির ছিল। আমি বিরক্ত হয়ে মেয়েটির পাশ থেকে উঠে দাঁড়ালাম। মেয়ের মাকে বললাম, মেয়ের ডান হাতের কবজি শক্ত করে ধরে রাখুন, আমি কাকগুলো তাড়িয়ে আসছি। আমি উঠোনে নেমে এলাম। তারপর একটা ঘটিতে জল ভরে সেই জলটি ছিটিয়ে দিলাম। তারপর এক ঝাঁক কাকের দিকে একটি চণ্ডালের হার নিক্ষেপ করলাম। নিমেষের মধ্যে কাকগুলো উড়ে চলে গেল। মনে হচ্ছিল আমার কাজে বাধা দেওয়ার জন্যই বুঝি নরকের অন্ধকার থেকে ওই কাকগুলো উঠে এসেছিল। দাঁড়িয়ে দৌড়ান্তে দেখার চেষ্টা করছি আর কোনো বাধা আছে কিনা। ঠিক সেই সময়ই আনন্দে আত্মহারা হয়ে মণিকাঞ্চন বাবুর স্ত্রী আমায় বললেন, ঠাকুর মশাই, আমার মেয়ের জ্ঞান ফিরেছে। আমি ছুটে গেলাম সেদিকে। গিয়ে দেখলাম সত্যিই তাই। নির্জীব হয়ে পড়ে থাকা দেহটা ধীরে ধীরে নড়ছে। চোখের মণিগুলো এদিক ওদিক করছে মেয়েটি। মুখের শক্ত রেখাগুলো শান্ত হয়ে নিমিয়ে এসেছে। এইবার তার কপালে ঠিক মাঝখানে আমি আঙুল রাখলাম। মেয়েটিও ধীরে ধীরে উঠে বসলো। তারপর আমার মুখোমুখি হলো। আমি তার কপালে আঙুল ছোঁয়াতে আবারও তার চোখ বন্ধ হয়ে গেল। আমি ধীরে ধীরে তার ওপর সম্মোহনে ক্রিয়া করলাম। মেয়েটির মাথা অল্প অল্প করে দুলতে লাগলো। তারপর একটা চাপা গোঙানি বেরিয়ে এলো মুখ থেকে। সে শুধু একটা কথাই বলল, অঘোরনাথ তান্ত্রিক, অঘোরনাথ তান্ত্রিক। অঘোরনাথ তান্ত্রিককে কোথায় থাকলো? মেয়েটির গলা থেকে যেন অন্য কেউ আমাকে উত্তর দিল, কুলডিহি, গায়ের পশ্চিম দিকে বড় বিলের পাশ দিয়ে ক্রোশখানেক পথ গেলে একটি অসত্যতলা পড়বে। সেখানে একটি বড় মাচান তলার ধারে যে সাধুদের দল আশ্রয় নিয়েছে, তিনি হলেন অঘোরনাথ তান্ত্রিক। কালো পোশাকে ঢাকা তার দেহ। তিনি ডাকিনী বিদ্যার চর্চা করে গ্রামের মানুষদের অনবরত ক্ষতি করে চলেছেন। তিনি কি একা? না, তিনি একা নন। তার সঙ্গে অনেক চেলা আছে। ওই চেলারা সবসময় তাকে পাহারা দিয়ে রেখেছে। একটি কুকুরও তার অনুমতি ছাড়া সেখানে প্রবেশ করতে পারবে না। কথাটা শেষ করলো মেয়েটি। তার মুখ ও চোখ ক্রমে লাল হয়ে উঠেছে। তার শরীর জুড়ে থাকা অপশক্তিটা এক মন্ত্রভূত তাগা ছোঁয়াতেই পুরোপুরি বেরিয়ে গেল। মেয়েটা লুটিয়ে পড়ল, আর বাড়ির ওপর থাকা যাবতীয় অপশক্তিকে আমি নিজের সাধন বলে সরিয়ে দিতে পারলাম। ওইদিকে তখন ঘটে গিয়েছে আর এক কাণ্ড। মণিকাঞ্চন বাবুর ঘর থেকে ভেসে আসছিল তাঁর আর্তনাদ। প্রকাশ্য দেবালোকে তিনি যেন কাউকে দেখে প্রচণ্ড ভয়ে গুটিয়ে শুটিয়ে গিয়েছেন। কথা বলবার শক্তি হারিয়ে ফেলেছিলেন। কিন্তু আমি ঘরে পা দেওয়ার সাথে সাথেই ঘরে আসবাবপত্রগুলো কেউ যেন আমার দিকে ছুঁড়তে লাগলো। আমি কোনো মতে সেই আক্রমণ ঠেকিয়ে ওপরের ছাদের দিকে তাকিয়ে দেখি একটা মিশমিশে কালো ছায়ামূর্তি জ্বলন্ত দৃষ্টি দিয়ে আমাদের সকলের দিকে চেয়ে রয়েছে। আমি বজ্র কঠিন গণ্ডে তাকে উদ্দেশ্য করে বললাম,
ফিরে যা, তুই যেখান থেকে এসেছিলি সেইখানে ফিরে যা। যদি তুই এক্ষুনি ফিরে না যাস তাহলে কিন্তু তুই আর জীবনেও মুক্তি পাবি না। সাহস থাকে তো এখানেই দাঁড়িয়ে দেখা। আমি ওইখানেই পদ্মাসনে বসে পড়লাম। তারপর ঝোলা থেকে আমার মন্ত্রপুত নরকঙ্কালের মাথাটা বের করা মাত্রই দেখলাম ওই ছায়া মূর্তিটা বেরিয়ে গিয়েছে। কিন্তু আমি কি আর জানি যে বিপদ তখনও বাকি রয়েছে। হঠাৎ করে কানে এলো মণিকাঞ্চন বাবুর গলা। তিনি যেন শারীরিকভাবে বেশ চাঙ্গা হয়ে উঠেছে। তার চোখের দৃষ্টি আর ঘোলাটে নেই। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, ঠাকুর মশাই, আপনি আমাদের যে কি বিপদ থেকে রক্ষা করলেন সেটা আমি একমাত্র বুঝতে পারছি। আমার খুকিও জ্ঞান ফিরে পেয়েছে। হ্যাঁ, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি আপনার মেয়ের কাছ থেকে জেনে নিয়েছি ওই তান্ত্রিকের টেনে, যেখান থেকে সে আপনার মেয়ের উপর প্রভাব বিস্তার করছিল। চিন্তার কিছু নেই, আমি আছি। আমি সেদিন দুপুরের দিকে ঝোলা কাঁধে রওনা হলাম মণিকাঞ্চন বাবুর মেয়েটির কাছ থেকে। আমি যেই স্থানটার নাম জেনেছিলাম শ্মশানপুরের ওপারে শুকনো পুকুর ঘাটের পাশে একটা পুরনো মাচানতলা আছে, সেই দিকেই চললাম। রাস্তার লোকজন বলতে গেলে প্রায় নেই, কেবল গরু চড়াতে দু একজন যাচ্ছে। জায়গাটায় পৌঁছে দেখি চারপাশ নিঝুম, ঘন ঝোপে ঢাকা মাচানতলার নিচে রয়েছে কিছু তন্ত্রের জিনিসপত্র। একটা অদ্ভুত শীতলতা ছড়িয়ে রয়েছে পরিবেশে। মনে হচ্ছিল যেন কেউ আমাকে বাধা দিতে চাইছে। চোখ বন্ধ করে মন্ত্র জপে ডুবে গেলাম। কানে এলো একরাশ গুঞ্জন, কিন্তু স্পষ্ট কোনো অস্তিত্ব নেই। চারপাশ ঘুরে দেখলাম কিছুই নেই, কেউ নেই। আমি ফিরে আসবার সিদ্ধান্ত নিলাম, কারণ স্থানটি যেন ইচ্ছে করে নিজের রহস্যকে গোপন করতে চাইছে। কিন্তু তখনও জানতাম না আসল বিপদ অপেক্ষা করছে আমার ফেরার পথে। মণিকাঞ্চন বাবুর বাড়িতে পৌঁছে দেখি পরিবেশ অস্বাভাবিক নিস্তব্ধ। বাড়ির উঠোনে পায়ের শব্দ নেই, মানুষগুলোর মুখে উদ্বেগের রেখা। আমাকে দেখেই মণিকাঞ্চন বাবু ছুটে এলেন, মুখে একরাশ আতঙ্কের ছাপ। ঠাকুর মশাই, আমার খুকি আজ বিকেলে গরু চড়াতে গিয়েছিল, কিন্তু কিন্তু এখনো ফিরে আসেনি। আমি চোখ বন্ধ করে দু পায়ে মাটি স্পর্শ করে শ্বাস গভীর করে আমার সাধনার একান্ত গোপন প্রক্রিয়া শুরু করলাম। মনে মনে ডাকলাম আমার ইষ্টকে। জিজ্ঞেস করলাম কোথায় সেই মেয়ে, কার হাতে পড়েছে সে। মুহূর্ত খানেকের মধ্যেই আমার ভিতরের চোখগুলো খুলে গেল। দেখতে পেলাম একটি অন্ধকার কক্ষে হাত পা বাঁধা অবস্থায় মেয়েটি পড়ে রয়েছে। তার সামনে তিনজন লোক চেহারায় পাশবিকতা, চোখে হিংস্র লালসা। তারা তান্ত্রিক নয়, কিন্তু ওই তান্ত্রিকের অনুচর। ওরা তাকে বলি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আসল যে পূজারী সে কি সব উপকরণ সাজিয়ে রাখছিল। তখন অনেকটা সময় রয়েছে। কেননা অমাবস্যার দিন ওরা মেয়েটাকে মেরে তারপর তার রক্ত দিয়ে জাগিয়ে তুলে ডাকিনীকে শান্ত করবে, তারপর গিয়ে নিজের অভিষ্ট পূরণের চেষ্টা করবে। কিন্তু ওরা সেই মেয়েটাকে কেন ওইভাবে মারতে চাইছে সেইটা আমার বোধগম্য হলো না মোটেই। আমি ভাবলাম যেন তেনভাবে এই মেয়েকে আমাকে উদ্ধার করতেই হবে, আর আমাকে তাকে উদ্ধার করে তার মধ্যে থাকা শক্তির কথা তাকে মনে করিয়ে দিতে হবে। যদি ওই তান্ত্রিক চক্রকেও খণ্ডন করতে পারে, সেইটা ওই মেয়েটাই পারবে। কিন্তু কেন? ওই মেয়েটার মধ্যে কিছু দিব্য লক্ষণ ছিল নাকি ঠাকুরমশাই? হ্যাঁ, ওই মেয়েটার মধ্যে কিছু বিশেষ শক্তি ছিল, এবং আমার মনে হয় যদি সে তার ভেতরের সেই সম্ভাবনাকে জানাতে পারে তাহলে একজন শক্তিশালী সাধিকা হয়ে উঠতে পারবে। মা কালী আমাকে যে স্বপ্নটা দেখিয়েছিলেন সম্ভবত ওই ইঙ্গিতই সত্যি হতে চলেছে। আমার প্রথম কাজ হবে মেয়েটিকে উদ্ধার করা এবং তারপর কিছু বিশেষ প্রক্রিয়া অনুসরণ করে তার অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তোলা, যা দিয়ে সে হয়তো ওই তান্ত্রিকের মোকাবিলা করতে পারবে। কথাটা বলেই ঠাকুরমশাই বেশ কিছুক্ষণ চুপ করলেন। তারপর বললেন, আমার আর দেরি করার উপায় ছিল না। সন্ধ্যার আগেই
কুলডিহি পৌঁছতে হবে ভেবে আমি কাছেই একটি মন্দিরে গেলাম। সেখানে বাবা মহাদেবের পুজো হচ্ছিল। সেখানে জল ঢেলে নিজের সংকল্পের জন্য প্রার্থনা জানালাম। মন্দিরের ভিতর ভিড় ক্রমশ কমে এলো। প্রণাম সেরে যখন তাকালাম তখন আর কেউ ছিল না। যখন মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলাম তখন আমার চোখে পড়ল বাবার ত্রিশূলের দিকে। সেটা যেন সামান্য উজ্জ্বল্য ছড়াচ্ছে। আমি ত্রিশূলটির কাছে গিয়ে দাঁড়ালাম। বহু বছর ধরে এই ত্রিশূল পূজিত হচ্ছে, হয়তো সেই কারণেই এর মধ্যে একটা বিশেষ শক্তি সঞ্চয় হয়েছে। আমি তখন শ্রদ্ধার সাথে ত্রিশূলটি স্পর্শ করলাম। তখন আমার মনে একটা দৃঢ় বিশ্বাস জন্ম নিল যে মেয়েটিকে উদ্ধারের পথে আসা যে কোনো বাধা অতিক্রম করার সাহস আমি পাব। সেই ত্রিশূল হাতে নিয়েই কুলডিহির উদ্দেশ্যে রওনা হলাম এবং যাওয়ার আগে মন্দিরের ঘণ্টার কাছে গিয়ে সামান্য আঘাত করে গেলাম, যেন আমার যাত্রার নীরব সাক্ষী থেকে থাকে সে। মনে মনে বললাম, হর হর মহাদেব। আপনার ভয় করল না ঠাকুরমশাই ওই সময় ওই দুর্গম জায়গায় যাওয়ার ক্ষেত্রে? দেখো বিভূতি, জীবনের বহুবার আমি কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি, তাই হয়তো ভয় আমার অভ্যেসের বাইরে চলে গিয়েছিল। আমার একটাই লক্ষ্য ছিল, হয় আমি ওই রহস্যের সমাধান করব, নয়তো যা পরিণতি হয় মেনে নেব। চেনা পথ ধরে যখন এগোচ্ছিলাম প্রায় 2 ঘন্টা পর সেই শ্মশানের কাছাকাছি পৌঁছালাম এবং তারপর মাচানতলার দিকে চললাম। হাতের ত্রিশূলটা শক্ত করে ধরলাম। আশেপাশের আবছা অন্ধকারে কিছু অস্পষ্ট নড়াচড়া দেখতে পেলাম। মনে হলো যেন কেউ ওত পেতে বসে রয়েছে। সম্ভবত তান্ত্রিকের অনুচরেরাই সেখানে পাহারা দিচ্ছিল। তবে আমার দৃঢ় সংকল্পের সামনে তার সাহস করে এগিয়ে আসতে পারল না। দূরে একটা ক্ষীণ আলো চোখে পড়ল, একটা ছোট ঝুপড়ি। আলো আসছিল সেখান থেকে। চাপা মন্ত্রধ্বনির একটা আবৃত্তি সম্ভবত তান্ত্রিক বা তার সঙ্গীরাই করছিল। মণিকাঞ্চন বাবুর মেয়ের কোনো সারা শব্দ পেয়েছিলেন? না বিভূতি, তখনও পর্যন্ত তার কোনো সারা শব্দ আমি পাইনি। আমি সাবধানে ঝুপড়ির কাছে গিয়ে আড়াল থেকে দেখবার চেষ্টা করছিলাম ভেতরে কি হচ্ছে, কিন্তু তার আগেই হঠাৎ আমার মাথার পিছনে একটা শক্ত কিছুর আঘাত অনুভব করলাম এবং মুহূর্তেই সব অন্ধকার হয়ে গেল আমার সামনে। এরপর আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম অনেকক্ষণ কেটে গিয়েছে এবং আমার শরীর অসাড় লাগছে। একটা তীব্র বিশ্রী গন্ধ আমার চারপাশে ঘিরে ধরেছে। তাকিয়ে দেখলাম শক্ত করে দড়ি দিয়ে ওই তান্ত্রিকের চেলারা আমাকে বেঁধে রেখেছে। বহুক্ষণ পর আমি যখন কিছুটা ধাতস্থ হলাম তখন জিজ্ঞাসা করলাম, আমাকে আমাকে তোমরা বেঁধে রেখেছো কেন? আমার পথে বাধা দিতে এসেছিলি তুই, এবার তুই মাসুল গুনবি। ওই মেয়েটাকে আগে শেষ করব। ওই মেয়েটাকে চেয়েছিলাম আমার সাধন সঙ্গিনী করতে। তার মধ্যে আমি বিশেষ মানসিক ক্ষমতা দেখতে পেয়েছিলাম, যা আমাদের চক্রের শক্তি বাড়াতে পারত। তার বাবা মা সেই উদ্দেশ্য বুঝতে পারেনি। তারা তাদের কন্যাকে আমাকে দেয়নি। আমার ভাইকে আমি বারবার বলেছিলাম যে তোর মেয়ের মধ্যে অসাধারণ সম্ভাবনা আছে। অমাবস্যা রাতে বিশেষ অনুষ্ঠানে তার শক্তিকে কাজে লাগিয়ে আমরা সিদ্ধি লাভ করতে পারতাম, কিন্তু সেই কথা শুনল না মণিকাঞ্চন। আমাকে দূর করে বের করে দিল। তোমাদের এই উদ্দেশ্য সফল হবে না। ওই মেয়ের ভেতরে থাকা অসীম ক্ষমতা জেগে উঠলে তোমরা আর কিছুই করতে পারবে না। এই কথা বলে আমি ওই মন্দিরের মা মহাকালীকে স্মরণ করতে লাগলাম। বেশ কিছুক্ষণ কেটে গেল। ওরা চেই না ওই মেয়েটাকে ধরে একটা কৃষ্ণক্রায় মূর্তির সামনে স্থাপন করে মন্ত্রপাঠ শুরু করবে, সেই সময় তান্ত্রিকের চেলারা চিৎকার করে উঠল। চিৎকার করে ওঠার কারণ ছিল অপ্রত্যাশিত। এতক্ষণ ধরে ভীত ও মেয়েটি হঠাৎ করেই অস্থির হয়ে উঠল। তার শরীর কাঁপতে শুরু করলো এবং মনে হলো তার চারপাশে একটা অদৃশ্য শক্তি তৈরি হচ্ছে। সে এইবার ওই লহমায় নিজের বন্ধন ছেড়তেও না পারলেও
তার আপ্রাণ চেষ্টায় বাঁধন আলগা হয়ে গেল। তারপর টলতে টলতে এগিয়ে এলো ওই তান্ত্রিকের দিকে। তারপর দৌড়ে পালানোর চেষ্টা করলো। সে যখন ভয় মিশ্রিত দৃষ্টিতে সকলের দিকে তাকালো তখন তাদের মধ্যে কিছুটা চাঞ্চল্য দেখা গেল। অগরনাথ তান্ত্রিক কিন্তু তো হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে বলে উঠল, এই মেয়েটাকে ধরে রাখ, ও আমাদের উদ্দেশ্য সহজ করবে। তান্ত্রিকের কথা শুনে চালাতে একজন তার দিকে এগোতে গেল, কিন্তু মেয়েটি আকস্মিকভাবে তার হাত ধরে বিকট চিৎকার করল। সেই চিৎকারে এক অদ্ভুত তরঙ্গ সৃষ্টি হলো যা আগন্তুকের মাথা ঘুরিয়ে দিল এবং সে পিছিয়ে গেল। সে কি ভয়াবহ চিৎকার! নিরীহ ওই মেয়েটা যে ওরকম তীব্র চিৎকার করতে পারে সেটা ভেবেই আমার অবাক লাগছিল। ওই চিৎকারের মধ্যে ছিল এক অদম্য আরতি। মেয়েটার চুলটা পিঠে ছড়িয়ে পড়েছে। বাইরে ঠিক সেই সময় শুরু হয়েছিল তীব্র ঝোড়ো বাতাস, আর সেই বাতাসের দাপটে আশেপাশে রাখা প্রদীপগুলো নিভে যেতে যেতেও আবার চলে উঠেছিল। মেয়েটা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, তোমরা কি ভেবেছ? তোমরা আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে ব্যবহার করবে? আমি কিছুতেই সেটা হতে দেব না। যদি ক্ষমতা থাকে তাহলে আমাকে ধরো। কেউই আর তার দিকে সাহস করে এগোতে পারল না। কিন্তু ঠিক সেই সময় ওই তান্ত্রিক আর থাকতে না পেরে চিৎকার করে মাটিতে বসে পড়ল। আবছা আলোতে দেখলাম সে তার পায়ে হঠাৎ করে একটা বিষধর সাপ ফনা তুলে মেয়েটি অবজ্ঞার হাসি হাসল। তারপর ওইখানে থাকা অন্যান্যদের দিকেও সেই বিষধর সাপ দ্রুত গতিতে এগিয়ে গেল। মেয়েটি আমার দিকে এগিয়ে এসে আমার বাঁধন আলগা করে দিল। তারপর বলল, সামনের অশ্বত্থ গাছের নিচে তোমার হারিয়ে যাওয়া সেই মায়াবী পুরনো ত্রিশূল পড়ে আছে। ওটা নিয়ে এসে এই জায়গাটার চারপাশ টেনে একটা বৃত্ত তৈরি করো, তাহলে এদের অশুভ প্রভাব সব নষ্ট হয়ে যাবে। মেয়েটার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করলাম। বাইরে বেরিয়ে এসে সোজা চলে গেলাম ওই মেয়েটার বলা পথ দিয়ে অশ্বত্থ গাছের দিকে। আর গিয়ে দেখি সত্যি একটা পুরনো ত্রিশূল মাটিতে পড়ে আছে। সেটি তেমনই উজ্জ্বলও ছাড়ছে না, তবে তার প্রাচীনত্ব স্পষ্ট। আমি গিয়ে ওই ত্রিশূলটা প্রণাম করলাম। তারপর সেটি দিয়ে টেনে টেনে ওই ঝুঁপুরের চারপাশে একটা বৃত্ত তৈরি করলাম। মেয়েটা কিন্তু আশ্চর্যভাবে ওই বৃত্তটার চারপাশে কি একটা ধোঁয়ার মতন জিনিস ছড়িয়ে দিল। তারপর নিচু স্বরে কিছু অপরিচিত শব্দ উচ্চারণ করলো। সে যখন সেই শব্দগুলো উচ্চারিত করছিল ঠিক সেই সময়ই আমি দেখলাম ঝুপড়ির ভেতরে আলো তীব্র হয়ে উঠল এবং ধীরে ধীরে আগুন ধরে গেল। মেয়েটা এইবার একটা গাছের ডালে হেলান দিয়ে শুয়ে পড়ল, যেন প্রচণ্ড ক্লান্ত। আমি বুঝলাম এতক্ষণ ধরে মানসিক শক্তির লড়াই করার ফলে সে দুর্বল হয়ে পড়েছে। সামনের জলাশয় থেকে এক ঘটি জল নিয়ে সেটা ছিটিয়ে দিলাম ওই মেয়েটার চোখে মুখে। জলের স্পর্শ পেয়েই ওই মেয়েটার জ্ঞান ফিরল। তখন সে শারীরিকভাবে দুর্বল হলেও মানসিকভাবে শান্ত। কে বলবে যে সে একটু আগে অদম্য সাহস দেখে অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। মেয়েটার জ্ঞান ফিরে আসার পরেই সে দুর্বল কণ্ঠে প্রথমেই ডেকে উঠল, মা 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 তুমি কোথায়? কোথায় মা? কোথায় মা? কোথায় তুমি? তাকে পৌঁছে দিলাম তার বাড়িতে। এইভাবেই সে ভয়াবহ অভিজ্ঞতা থেকে ওই মেয়েটি মুক্তি পেল। গল্প বলা শেষ করলেন ঠাকুরমশাই। এমন অদ্ভুত এবং অলৌকিক গল্প শুনে সত্যি আমাদের বিশ্বাস হচ্ছিল না যে এমনটাও হতে পারে। হঠাৎ সন্ধ্যেতে আজ আপনি শুনছিলেন তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও শ্মশান চক্র। তারানাথ তান্ত্রিকের চরিত্রে প্রীতম, বিভূতির চরিত্রে আমি দেবাঞ্জন, কিশোরীর চরিত্রে রৌনিক, মণিকাঞ্চন দত্ত সৌভিক, মণিকাঞ্চনের স্ত্রী বর্ণিশা, মণিকাঞ্চনের মেয়ে বর্ণালী, অপশক্তি বর্ণিশা, অঘোরনাথ তান্ত্রিক সৌভিক, নিতাই সমাদ্দার আমি দেবাঞ্জন, শব্দগ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় সৌরভ, পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু,
শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধে।